একটা সাদামাটা গল্প যে কতটা সুন্দর হতে পারে আপনি কল্পনাও করতে পারবেন না। ইদানিং আমরা ক্রাইম, ভায়োলেন্স, রেপের মতো বিষয়গুলো নিয়ে এত বেশি ঘাটাঘাটি করি, আমাদের জীবনে যে সাধারণ কিছু ঘটনা থাকে সেগুলোকে একেবারেই ভুলে যাই। বন্ধুরা, আজ আত্মাম নামে অতি সাধারণ একটা গল্প আপনাদের শোনাবো। গল্পটা ভারতের কেরালার একটা প্রত্যন্ত গ্রামের। আর হেয়ারই করছি না, সত্যিই অতি সাধারণ গল্প এটা, কিন্তু অনেক ভালো লাগবে আপনাদের। তাই চলুন আর বকবক না করে গল্পটা শুরু করা যাক। অঞ্জলি একজন সিভিল ইঞ্জিনিয়ার, তবে মঞ্চনাটক বা আরও ভালোভাবে বললে অভিনয় করতে ভীষণ ভালোবাসে সে। এ কারণে নিজের প্রফেশনের পাশাপাশি মাঝে মধ্যে একটা দুটো গ্রুপের সাথে অভিনয় করতেও দেখা যেত অঞ্জলিকে। মুভিতে অঞ্জলির গল্পটা যেভাবে শুরু হয়েছিল সেটা ছিল, একদিন দেখা যায় একটা ড্রামা গ্রুপের কিছু মেম্বার তাকে পিক আপ করতে এসেছে, কারণ সেদিন তাদের একটা নাটক মঞ্চস্থ হওয়ার কথা ছিল। অঞ্জলির এই গ্রুপে মোট 12 জন সদস্য ছিল, যার মধ্যে অঞ্জলি ছিল একমাত্র মেয়ে। তার টিমে হরি নামে অন্য এক ব্যক্তি ছিল, সেই ছিল মূলত গ্রুপের মেইন ক্যারেক্টার। কোনো নাটকের মেইন রোলটা এই হরি প্লে করত এবং অঞ্জলি ছিল তার হিরোইন। এই 12 জনের টিমের অন্যান্য সদস্যরাও কোনো না কোনো পেশায় নিয়োজিত ছিল। এক কথায় বলা যায় শখের বশেই এই মানুষগুলো অভিনয় করত। কিন্তু হরি ছিল একমাত্র মেম্বার যে প্রফেশনালি অভিনয়টাকে বেছে নিয়েছিল। বাকি 11 জন যেহেতু পার্ট টাইম হিসেবে অভিনয় করত, তাই অনেক সময় তাদের টিটকারির মুখেও পড়তে হতো হরিকে। কিন্তু হরি সেগুলোকে পাত্তা দিত না। নিজের অ্যাক্টিং ক্যারিয়ার নিয়ে অনেক গর্ববোধ করত ছেলেটা। তো যেদিনের কথা বলছিলাম, সেদিন ডিরেক্টর সবাইকে বুঝিয়ে দিচ্ছিলেন কিভাবে সেদিনের কাজটা শুরু করতে হবে তাদের। তো ডিরেক্টরের নির্দেশ শোনার পরে হরি সবার উদ্দেশ্যে বলে, বন্ধুরা, আজকে আমাদের বেস্ট পারফরমেন্সটা দিতে হবে। তোমরা তো জানো বিভিন্ন ইন্ডাস্ট্রির লোকেদের সাথে আমাদের ওঠা বসা, কিন্তু আমি কিছু ফরেন গেস্টদের আজকে ইনভাইট করেছি, সো আজকে তাদের ইমপ্রেস করতেই হবে। এরপরই পার্ট টাইম অভিনয় শিল্পীরা সুন্দরভাবেই তাদের নাটক মঞ্চস্থ করতে শুরু করে। গ্রুপের সবাই অনেক ভালো অভিনয় করত, তাই দর্শকও অনেক পছন্দ করত তাদের। সেদিন হরির কথা মতো দেখা যায় কয়েকজন বিদেশি দর্শকও তাদের এই নাটক দেখতে এসেছিল। আসলে এরা ছিল সবই ফরেন ট্যুরিস্ট, কেরালায় ঘুরতে এসেছিল এরা। এই ট্যুরিস্টদের মধ্যে ক্রিস এবং তার গার্লফ্রেন্ড এমিলি তাদের এই পারফরমেন্স দেখে এত বেশি পছন্দ করেছিল যে তারা খুশি হয়ে হরিকে পুরো গ্রুপ সহ একটা স্পেশাল পার্টির জন্য ইনভাইট করে একদিন। পাশাপাশি সেদিন তাদের এটাও বলা হয় সুন্দর একটা প্রাইভেট রিসোর্টের তাদের এই পার্টির ব্যবস্থা করা হবে। তো বিদেশিদের এ ধরনের প্রস্তাবে স্বাভাবিকভাবেই সবাই এক পায়ে রাজি হয়ে যায়। এরপর দেখা যায় সেই পার্টির দিনটা চলে এসেছে। আমরা হরিদের সেই রিসোর্টে দেখতে পাই যেখানে তাদের আমন্ত্রণ জানানো হয়েছিল। ক্রিস এবং এমিলি তাদের সবাইকে স্বাগত জানিয়ে তাদের রুমগুলো দেখিয়ে দেয়। এত বড় রিসোর্টে তাদের জন্য পার্টির ব্যবস্থা করায় সবাই ক্রিসদের অনেক ধন্যবাদ জানায়। এরপরে সবাই যার যার মতো করে সেই রিসোর্টে এনজয় করতে শুরু করে। এখানে এদের মধ্যে সুধীর নামে একজন লোক ছিল যে তার ফ্যামিলি নিয়ে এই রিসোর্টে অন্যদের সাথে বেড়াতে এসেছিল। সুধীরের স্ত্রীর নাম ছিল শাস্তা এবং তার মেয়ের নাম ছিল সারা। তাদের মূলত অঞ্জলি যে রুমে থাকবে সেই রুমটাতেই সেদিন রাতে থাকার কথা ছিল। এই টিমে বিনয় নামে আরও একজন টিম মেম্বার ছিল। সেদিন রাতে মানে পার্টি দিন রাতে বিনয়কে দেখা যায় ডিরেক্টরের সাথে আলাপ করতে। অনেকদিন আগে থেকেই বিনয় ডিরেক্টরকে অনুরোধ করে আসছিল হরির পরিবর্তে তাকে লিড রোলটা যেন প্লে করতে দেওয়া হয়। অনেকদিন আগে ডিরেক্টর তাকে এটার একটা আশ্বাসও দিয়েছিল, আর সেই কারণেই সেদিন বিনয় তাকে এই কথাটাই তাকে মনে করিয়ে দিতে এসেছিল। কিন্তু ডিরেক্টর বিনয়কে খুব জোর দিয়ে সেদিন কিছু বলেনি, তাই সে ভাবতেই পারেনি বিনয় এভাবে বিষয়টি নিয়ে এই সময় আবার সিরিয়াস হয়ে উঠবে। তো বিনয়ের সব কথা শুনে ডিরেক্টর তাকে বুঝিয়ে বলে, দেখো হরির একটা ফেস ভ্যালু আছে। আগে হরি ছোটোখাটো অভিনয় করত, মূলত সে কারণেই তাকে হিরো বানানো হয়েছে। আগে আমরা বছরে 2-3টা শো পেতাম, কিন্তু হরি আসার পর থেকে আমরা একটার পর একটা শো অফার পাচ্ছি। এটা তো আমাদের সবার জন্যই ভালো, তাই না? তো ডিরেক্টরের এসব যুক্তি শুনে বিনয় আর কিছু বলতে পারে না তাকে। এই অভিনয় টিমে প্রশান্ত নামেরও একজন ছেলে ছিল। সে মনে মনে আবার অঞ্জলিকে অনেক পছন্দ করত, কিন্তু সাহস করে তাকে বলতে পারত না সে তাকে অনেক পছন্দ করে। কিন্তু সেই দিনই তার মনে হয়েছিল আজ অঞ্জলিকে সে কিছু বলবে। কিন্তু এক পর্যায়ে আমরা জানতে পারি অঞ্জলির সাথে অলরেডি বিনয়ের একটা সম্পর্ক চলছে।
এবং এটা বেশ কিছুদিন ধরেই চলছে। রিসোর্টের সেই পার্টির রাতে ওরা বেশ এনজয় করতে থাকে। একসময় অঞ্জলি একটু বেশি ড্রিঙ্ক করে নিজের কন্ট্রোলটাও হারিয়ে ফেলে, কিন্তু এটা আবার বিনয়ের পছন্দ হচ্ছিল না। সে আসলেই অনেক ভালোবাসত অঞ্জলিকে, কিন্তু এই বিষয়টা দূর থেকে প্রশান্ত খেয়াল করছিল এবং রাগান্বিত চোখে দেখছিল তার দিকে। তো এভাবেই আনন্দ ফুর্তির মধ্য দিয়ে রাত গভীর হলে একসময় যে যার মতো পার্টি শেষ করে যার যার রুমে চলে যায়। অঞ্জলিও তার রুমের পথ ধরে, কিন্তু যখন সে তার রুমের দিকে যাচ্ছিল তখন প্রশান্ত তার সাথে দেখা করতে আসে। আসলে অঞ্জলিকে সে তার মনের কথাটা বলতে এসেছিল, কিন্তু প্রশান্ত কিছু বলার আগেই অঞ্জলি তাকে থামিয়ে দেয় এবং বলে, তুমি কি বলবে আমি সেটা জানি প্রশান্ত, কিন্তু আমি তোমাকে তো সেভাবে দেখি না, তুমি আমাকে যেভাবে চাও, তাই এর জন্য বলছি তুমি এসব ভুলে যাও। তোমার জন্য আমার কোনো ফিলিংসই কাজ করে না। আশা করি তুমি আমার ফিলিংসের রেসপেক্ট করবে। এই বলে সে রুমের দিকে চলে যায়। অঞ্জলির কথাগুলো শুনে প্রশান্তের আর কিছু করার থাকে না, শুধু তার চলে যাওয়ার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকা ছাড়া। তবে অঞ্জলিরও এসব বিষয়ে আর ভালো লাগছিল না। ঘরে এসে সে দেখতে পায় সাজদা এসি বন্ধ করে রেখেছে, কারণ তার মেয়ের শরীরটা ভালো ছিল না। এটা শুনে অঞ্জলি কিছু না বলে জানালাটা খুলে দিয়ে বিছানায় শুয়ে পড়ে। পরের দিন সকালে বিনয় যখন অঞ্জলির রুমে আসে তখন সেখানে তাকে দেখতে পায় না সে। সাজদাকে অঞ্জলির ব্যাপারে জিজ্ঞাসা করলে সে বলে অঞ্জলি সকালে উঠেই একটা ট্যাক্সি করে চলে গিয়েছে। তাকে না জানিয়েই চলে যাওয়াতে বিনয় এবার একটু অবাক হয়, তাই সে অঞ্জলিকে এবার ফোন করে, কিন্তু অঞ্জলি কলটা রিসিভ করে না। ফলে মনে দুশ্চিন্তা নিয়েই বিনয় চলে আসে তার কর্মস্থলে। বিনয় একটা রেস্টুরেন্টে কাজ করত এবং সে ছিল বিবাহিত, কিন্তু তার আগের স্ত্রী ডিভোর্স নিয়েছে, তাই বিনয়কে এখন অনেকটা সিঙ্গেলই বলা চলে। আর মূলত সেজন্যই সে অঞ্জলির সাথে একটা সম্পর্কে জড়িয়েছিল। যাই হোক, এবার আসে অঞ্জলির কথায়। সেদিন সে একটু আগে বেরিয়ে চলে আসলেও কাজ শেষ করে সে বিনয়ের সাথে দেখা করতে তার রেস্টুরেন্টে আসে। তাকে দেখে বিনয় এবার একটু অবাক হয়, কারণ তাকে না জানিয়ে অঞ্জলি কখনোই কোথাও যেত না। যাই হোক, সেটার গুরুত্ব না দিয়ে অঞ্জলি তাকে বলে, আমি আর তোমাদের ড্রামা গ্রুপে কাজ করব না। কারণটা হচ্ছে গত রাতে অঞ্জলি যখন ঘুমিয়েছিল তখন কেউ একজন জানালা দিয়ে তাকে হ্যারাস করার চেষ্টা করে। মূলত সে কারণেই সে এই দলটার সাথে আর থাকতে চাইছিল না। কিন্তু বিনয় অঞ্জলির এ ধরনের কথা শুনে তাকে বুঝিয়ে বলে, তোমাকে গ্রুপ ছাড়তে হবে না, তোমাকে কেউ বিরক্ত করলে আমরা তাকেই গ্রুপ থেকে বের করে দিব। বিনয় তাদের এক সিনিয়র সহকারী মদন নামে একজনকে অঞ্জলির ব্যাপারটা এবার খুলে বলে। আর বিষয়টা শুনে মদনও অনেকটা শকড হয়। সে সিদ্ধান্ত নেয় টিমের সব সিনিয়র মেম্বারদের অঞ্জলির বিষয়টা জানাবে এবং এর বিরুদ্ধে একটা বিহিত করবে। এরপর দেখা যায় মদন ড্রামা গ্রুপের মেম্বারদের নিয়ে একটা মিটিংয়ে বসেছে। সেই মিটিংয়ে সবাই উপস্থিত ছিল, শুধুমাত্র অনুপস্থিত ছিল হরি। এবার মদন অঞ্জলির বিষয়টা সবার উদ্দেশ্যে বলে। সে বলে, এই মিটিংয়ে আমরা হরিকে দেখতে পাচ্ছি না, কারণ হরি না আসার একটা বিশেষ কারণ আছে। এই মিটিংটা ডাকা হয়েছে মূলত হরির বিরুদ্ধে একটা স্টেপ নেওয়ার জন্য। সে বলতে থাকে, অঞ্জলি আমার কাছে হরির নামে সকালেই একটা কমপ্লেন করেছে। হরি নাকি গতকালে অঞ্জলির সাথে খারাপ কিছু করতে চেয়েছিল। আসলে অঞ্জলি পার্টির দিন জানালার পাশে ঘুমিয়েছিল। সে সময় হরি সেখানে এসে তাকে টাচ করার চেষ্টা করে, কিন্তু অঞ্জলির ঘুম ভেঙে গেলে হরিকে সে দৌড়ে পালিয়ে যেতে দেখে। এটা শুনে এবার সবাই হতভম্ব হয়ে পড়ে। এরপর হরিকে নিয়ে বিস্তর আলোচনা করা শুরু হয়। এক পক্ষ হরির বিষয়ে যেমন বিশ্বাস করতে চাইছিল না, তেমন অন্য পক্ষ হরিকাণ্ডের বিষোদ্গার করছিল। কেউ হরির পক্ষ নিয়ে বলে বসেছিল যে হয়তো সে একটু মাতাল হয়ে গিয়েছিল, তাই এমন আচরণ করে ফেলেছে। আবার কেউ কেউ অঞ্জলিকেই সরাসরি দোষ দিচ্ছিল। তাদের বক্তব্য ছিল মেয়েটা আজকাল এমন সব পোশাক পরে যে সেগুলো একটু বেশিই খোলামেলা, তাই এরকম তো হবেই। তো বুঝতেই পারছেন বড়সড় একটা ঝামেলা হয়ে গিয়েছিল এখানে। তবে সবশেষে সিদ্ধান্ত হয় যে হরিকে গ্রুপ থেকে বাদ দিতে হবে এবং এর জন্য ডিরেক্টরের কাছে প্রস্তাব পাঠানো হবে। তো সিদ্ধান্ত অনুযায়ী মদন একটা চিঠিও লিখতে শুরু করে এবং এরপর সবাই সেখানে সিগনেচার দেয়। তবে ডিরেক্টরের কাছে চিঠিটা পাঠানোর আগে একজন বলে বসে, একবার অঞ্জলির কাছে অন্তত এ বিষয়ে মতামত নেওয়া প্রয়োজন। সে কি এই সিদ্ধান্তকে সমর্থন করছে কিনা সেটাও আমাদের জানা দরকার। এ কথার প্রেক্ষিতে সেলভান নামের একজন অঞ্জলিকে ফোন করা ট্রাই করে, কিন্তু দেখা যায় অঞ্জলি ফোনটা রিসিভ করছে না। আর রিসিভ করবেই বা কী করে?
অঞ্জলিকে ফোন করা হচ্ছে শুনে বিনয় আগে ভাগেই একটা মেসেজ দিয়ে অঞ্জলিকে সেলভানের কল রিসিভ করতে না করেছিল, কিন্তু দেখা যায় মেসেজ পড়ার আগে অঞ্জলি সেলভানের কলটা আবার রিসিভ করে ফেলে। সেলভান তাকে বলে, আমরা তোমার সাথে একটু কথা বলবো, তোমার কাজ শেষ হলে একজন তোমাকে পিক আপ করে নিয়ে আসবে, তুমি একটু দয়া করে এসো। এরপর দেখা যায় বিনয় অঞ্জলিকে পিক আপ করতে চলে যায়। অন্যদিকে দেখা যায় হরি আবার মদনকে ফোন করে বলছে, আমি তোমার সাথে দেখা করতে আসছি, একটা স্পেশাল সুখবর আছে। তার আচরণ দেখে মনে হচ্ছিল এই মিটিং এবং তার বিরুদ্ধে যে অভিযোগ দায়ের করা হয়েছে তাতে একেবারেই সে উদাসীন, বা হতে পারে সে এসব কিছু জানেই না। তো হরি মদনের ওখানে আসছে শুনে সবাই এবার ঘাবড়ে যায় এবং দ্রুত অন্য একটা রুমে গিয়ে লুকায়। আসলে তারা হরিকে জানতে দিতে চাইছিল না যে তারা মদনের বাড়িতে তার বিরুদ্ধেই মিটিং করতে বসেছে। কিছুক্ষণের মধ্যেই দেখা যায় হরি মদনের বাড়িতে এসে পৌঁছায়। তার কাছে থাকা স্পেশাল খবরটা সে বলতে এসেছে। খবরটা হলো তাদের একটা স্পেশাল ট্যুরের ব্যবস্থা করা হয়েছে। হরি মদনকে বলে, ক্রিস আর এমিলি আমাদের একটা ইভেন্টের জন্য বুক করেছে। 3 মাসের জন্য আমরা ইউরোপ ট্রিপে যাব। এর যাবতীয় খরচ তারাই বহন করবে এবং ফিরে আসার সময় তাদের প্রত্যেককে 8 লক্ষ করে টাকাও দেওয়া হবে। হরি আরও বলে, এই খুশি সংবাদটা গ্রুপের বাকিদের আমরা পরে জানিয়ে সারপ্রাইজ দেব, তোমাকেই প্রথম জানাচ্ছি। আজ রাতে রেডি থেকো, আমরা দুজনে মিলে ডিরেক্টরের সাথে আলাপ করে সবকিছু অ্যারেঞ্জ করব। কথাগুলো বলে হরি চলে যাওয়ার পর মদন অন্যদের ডেকে হরির বলে যাওয়া সারপ্রাইজ ট্রিপের বিষয়টা জানিয়ে দেয়। বিদেশ ভ্রমণ এবং প্রত্যেকে 8 লাখ পাওয়ার কথা শুনে একেবারে তাজ্জব বনে যায়। আসলে এরা ছোটোখাটো কাজ করে জীবনযাপন করত কোনো রকমে, তাই 8 লাখ টাকা তাদের জন্য অনেক বড় কিছু ছিল। হরি যেহেতু ভালো একটা অফার নিয়ে এসেছিল, তাই সবাই কিছুক্ষণ আগে হওয়া সিদ্ধান্ত, মানে দল থেকে হরিকে বের করে দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসে। তারা আবার একমত হয় গ্রুপ থেকে বের করার বিষয়ে তাদের দ্বিতীয়বার ভেবে দেখা দরকার। এই মুহূর্তে হরিকে বাদ দিলে তাদেরই লস হবে। তারা আরও একসাথে সিদ্ধান্ত নেয় অঞ্জলিকে তারা বিষয়টা বুঝিয়ে বলবে। সে একটু কম্প্রোমাইজ করলেই হরির সাথে সবাই ইউরোপে যেতে পারবে। অদ্ভুত ব্যাপার হচ্ছে, টাকা এবং বিদেশ ভ্রমণের লোভ অঞ্জলির সাথে হওয়া কুকর্মের বিষয়টা বলা যায় ধামাচাপাই দিয়ে দেয় এরা। শুধু তাই নয়, অনেকে এবার হরিকে সাপোর্ট করতেও শুরু করে। তারা এমনও বলে, হরি না হয় একটু মাতাল হয়ে উল্টো পাল্টা কাজ করে ফেলেছে, অঞ্জলির তো ব্যাপারটা বোঝা উচিত ছিল, এত বাড়াবাড়ি বা এত ঢাকঢোল পিটিয়ে বলার তো কোনো দরকার ছিল না। যাই হোক, অপরদিকে বিনয়কে দেখা যায় অঞ্জলিকে পিক আপ করে নিয়ে আসছে। অঞ্জলিকে সে পথেই বলছে, তুমি সেখানে গিয়ে এমন ভাব করবে যেন আমি প্রথমে কিছু জানতামই না, আর তুমি মদনকে সব কিছু আগেই বলেছ এটা আবার বলবে। এছাড়া বিনয় এটাও বলে তাকে, তুমি সেখানে বলবে হরি তোমাকে হ্যারাস করেছে আর তুমি তাকে পালিয়ে যেতে দেখেছ। কিন্তু অঞ্জলি আবার বিনয়ের এই কথায় কিছুটা বেঁকে বসে। সে বলে, আমি মিথ্যে বলবো কেন, হরির উপরে জাস্ট আমার সন্দেহ হয়েছিল, অন্ধকারে সেটা কে ছিল আমি ভালোভাবে দেখতে পাইনি, কিন্তু আমার মনে হয়েছিল যেটা হরি ছিল। কিন্তু তার এ কথার জবাবে বিনয় আবার বলে, তুমি যদি শুধু বলো যে হরিকে তোমার জাস্ট সন্দেহ হয়েছিল, তাহলে কেউ তোমার কথা বিশ্বাসই করবে না। এ কারণে আমি জোর গলায় মদনকে বুঝিয়েছি তুমি শিওর ছিলে যে হরি গত রাতে তোমার সাথে কুকর্ম করার চেষ্টা করেছিল। কিন্তু আবার অঞ্জলি বলে, হরিকে সন্দেহ করার একটাই প্রমাণ আমার কাছে আছে, আর সেটা আমি সবাইকেই দেখাবো। তো এর কিছুক্ষণ পর বিনয় অঞ্জলিকে নিয়ে মদনের বাড়িতে চলে আসে। কিন্তু সে কিছু বলার আগেই মদন তাকে একটু সাইডে নিয়ে গিয়ে বলে, হরি আমাদের জন্য একটা ট্যুরের ব্যবস্থা করেছে, আর এর জন্য আমরা অঞ্জলির ব্যাপারটাকে কিছুদিনের জন্য ভুলে যাব বলে সিদ্ধান্ত নিয়েছি। তার এই কথায় চুপ করে যায় বিনয়, এবং অন্যদিকে মদন এবং বাকি সবাই অঞ্জলিকে বোঝাতে চেষ্টা করে। তারা বলে, হরি তোমার সাথে খারাপ কাজ করতে চেয়েছে, মেনে নিলাম, কিন্তু আপাতত তাকে মাফ করে দাও, তাকে একটা চান্স আমাদের দেওয়া উচিত। আসলে এসব বলে তারা অঞ্জলিকে কনভিন্স করার চেষ্টা করছিল। সবার কথা শুনে এবার অঞ্জলি বলে, আচ্ছা ঠিক আছে, আমি ভেবে দেখছি। সিলভান এ সময় বলে ওঠে, অঞ্জলি তোমার চালচলনে একটু অসুবিধা আছে, তুমি ছেলেদের সাথে খুব স্বাভাবিকভাবে মেলামেশা করো এবং এটার জন্যই যত বিপত্তি ঘটে। সিলভানের এই কথায় এবার অঞ্জলি রেগে যায়। সে বলে, আমি তোমার সাথে অনেক দিন যাবৎ মিশছি, তোমরা আমার ক্লোজ ফ্যামিলি মেম্বারের মতো, এ কারণেই একটু ক্যাজুয়াল বিহেভ করি। তার মানে এই নয় যে আমি রাস্তার কোনো কারোর সাথে ক্লোজ হয়ে যাই।
এসব কথা বলে যখন অঞ্জলি সেখান থেকে রেগে চলে যাচ্ছিল, তখন জলি নামের একজন অঞ্জলিকে থামিয়ে বলে, তুমি মদনকে নাকি বলেছ সেদিন রাত 2টোর সময় হরি তোমার রুমের সামনে এসেছিল, কিন্তু সে সময় হরি তো আমার সাথে ছিল। জলি আসলে তার স্ত্রীর সাথে ভিডিও কলে সেদিন কথা বলছিল, আর আনুমানিক 2টোর সময়ে ভিডিও কলের একটা স্ক্রিনশটও সে নিয়েছিল। সেই ছবিটার পেছনে হরিকে স্পষ্ট ঘুমিয়ে থাকতে দেখা যায়। জলি এরপর অঞ্জলিকে বলে, তুমি কি শিওর সেদিন হরিকেই দেখেছিলে, নাকি বানিয়ে বানিয়ে মিথ্যে বলছো? অঞ্জলি এর উত্তর বলে, আমি শিওর না হরি ছিল কিনা, তবে আমি ঘুম থেকে উঠে গেলে সে দৌড়ে পালিয়ে যেতে থাকে এবং তার পকেট থেকে একটা জিনিস সেদিন পড়ে গিয়েছিল, আর এই হচ্ছে সেই জিনিসটা। এটা বলেই অঞ্জলি হরির গাড়ির চাবিটা বের করে দেখায় তাদের। অঞ্জলি মূলত এই চাবিটার জন্যই হরিকে সন্দেহ করেছিল। তো এটা দেখে সুধীর তাকে প্রশ্ন করে, তুমি যদি জাস্ট সন্দেহ করেই থাকো তাহলে মদনকে একদম শিওর হয়ে কিভাবে বললে হরি তোমাকে হ্যারেস করেছিল? এই প্রশ্নের উত্তরে অঞ্জলি এবার কিছুই বলতে পারে না, কারণ শিওর হয়ে বলার বিষয়টা তো বিনয় মদনকে বুঝিয়েছিল, সে তো আর এটা জানতো না। তো কথার মাঝখানে এবার সান্তোষ নামে একজন বলে ওঠে, এখন বুঝতে পারছি আসল কালপ্রিটটাকে। ওই রাতে নন্দন আমার রুমে এসেছিল সিগারেট চাইতে, তখন হরি তাকে বলেছিল গাড়ি থেকে নিয়ে নিতে। নন্দন এরপর গাড়ির চাবি নিয়ে সিগারেট আনতে যায়। এই কথা শুনে নন্দন বলে, আমি সেই রাতে সিগারেটের কথা বলেছিলাম ঠিকই, আর গাড়ির চাবিও আনতে গিয়েছিলাম, কিন্তু টেবিলে চাবি ছিলই না। এরপর ফিরে এসে দেখি হরি ঘুমিয়ে পড়েছে, তাই আর আমি তাকে ডিস্টার্ব করিনি। সবার কথা শুনে এবার মদন বলে ওঠে, তোমাকে আমি সেই রাতে 2nd ফ্লোরে অর্থাৎ অঞ্জলি যেখানে ঘুমিয়েছিল সেখানে যেতে দেখেছিলাম, এই ব্যাপারে কি বলতে চাও? নন্দন আবার উত্তর দেয়, আমার সেদিন মাথা ব্যথা করছিল, সাজদার মেয়েরও শরীর অসুস্থ ছিল, তাই আমি সেখানে গিয়েছিলাম সাজদার কাছ থেকে মাথা ব্যথার ওষুধ নিয়ে আসতে। তো তার এই স্টেটমেন্ট কনফার্ম করতে সুধীর তার স্ত্রী সাজদাকে ফোন করে আর জিজ্ঞাসা করে নন্দন তার কাছ থেকে ওষুধ নিতে এসেছিল কিনা সেদিন। সাজদাও উত্তরে হ্যাঁ বলে। এরপর সে আরও কিছু তথ্য দেয়, আর সেটা হচ্ছে সাজদার মেয়ে সেই রাতে ঘরে যাওয়ার সময়ে বিনয় এবং অঞ্জলিকে ক্লোজ হতে দেখে ফেলেছিল, কিন্তু তার এই কথার প্রেক্ষিতে বিনয় বিষয়টা এবার ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। সে বলে বাচ্চা মেয়ে রাতে কি দেখতে নাকি দেখেছে কে জানে, কিন্তু অঞ্জলি সত্যি কথা এবার রিভিল করে দেয়। সে বলে বিনয়ের সাথে আমি রিলেশনশিপে আছি, এটা গোপন করার তো কিছু নেই, আর অনেক দিন যাবত আমাদের এই সম্পর্ক চলছে। এই কথা শুনে সবাই এবার শকড হয়ে যায়। এরপর একজন অঞ্জলির দোষ গুণ বিচার করতে শুরু করে, মানে সে বলছিল তুমি প্রথমে শিওর হয়ে বলছো হরি তোমাকে হ্যারেস করেছে, তারপর এসে বলছো তুমি শিওর না, জাস্ট সন্দেহ করেছো। আবার বিনয় বলছে তোমরা দুজন বেস্ট ফ্রেন্ড, এদিকে আবার তুমি বলছো ও নাকি তোমার বয়ফ্রেন্ড। আমরা এখন কাকে কিভাবে বিশ্বাস করব ভাই? তাছাড়া আমরা সবাই জানি বিনয় হরিকে সহ্য করতে পারে না। এমনও তো হতে পারে তুমি আর বিনয় মিলে প্ল্যান করে হরিকে গ্রুপ থেকে বের করার জন্য উঠে পড়ে লেগেছো। এই কথা শুনে বিনয় এবার বলে ওঠে, দেখেছো অঞ্জলি, আমি আগেই না তোমাকে বলেছিলাম আমাকে এতে ইনভলভ করো না, আমাকে ইনভলভ করলে কেউ তোমাকে বিশ্বাস করবে না। তুমি সব সত্য বলে দেওয়ার পরেও তোমাকেই এরা দোষারোপ করছে। তার কথা শুনে অঞ্জলি এবার অনেক ইমোশনাল হয়ে পড়ে। এরপর সে ওই গ্রুপের একজন সিনিয়রকে প্রশ্ন করে যে সে তাকে বিশ্বাস করে কিনা। এই লোকটাকে অঞ্জলি অনেক শ্রদ্ধা করত। সেই লোকটাও অঞ্জলিকে এবার বলে সব কিছু শুনে তোমাকে বিশ্বাস করা মুশকিল হয়ে যাচ্ছে যে তুমি এক মুখে অনেক রকম কথা বলে ফেলেছ, তাই মনে হচ্ছে সবকিছু মিথ্যা। এই কথাটা শুনে অঞ্জলির মনটা এবার ভেঙে যায়, আর কান্না করতে করতে সে বেরিয়ে চলে আসে। কিন্তু বিনয় তাকে শান্ত করার জন্য পেছনে পেছনে ছুটে আসে, কিন্তু অঞ্জলি তাকে রাগ দেখিয়ে বলে আমি বলেছিলাম না এই ইস্যুটাকে টেনে বড় না করতে, তুমি আমাকে জোর করেছ। এখন সবাই আমাকেই খারাপ ভাবছে। তারা এটাও ভাবছে না হরি না হলেও গ্রুপের অন্য কেউ এই কাজটা করেছিল। তারা তাকে ধরছে না, তারা তাকে খোঁজার চেষ্টা করছে না, উল্টো আমাকেই বিভিন্ন রকমের দোষ দিচ্ছে। কিন্তু অঞ্জলির এই রিয়াকশনের মধ্যেই বিনয় তাকে এবার হরির ইউরোপ ট্যুরের কথা জানিয়ে দেয় এবং বলে এই ট্যুরের লোভেই কেউ তোমাকে এখন সাপোর্ট করছে না, কিন্তু আমি তোমাকে সাপোর্ট করি। তার কথায় অঞ্জলি এবার তাকে বলে তুমি কি তাহলে ইউরোপ ট্যুরে যাচ্ছ না? বিনয় জানাই তুমি না গেলে আমিও যাব না, কিন্তু আমার মনে হয় বিষয়টা তোমার ভুলে যে ইউরোপ ট্যুরে যাওয়া উচিত। বিনয়ের মুখে এই কথাটা শুনে অঞ্জলি এবার আরও বেশি রেগে যায়। কেউ তার মনের কষ্টটা বোঝার চেষ্টাই করছে না, শুধু তাকে কম্প্রোমাইজ করার চেষ্টা করছে। এমনকি বিনয়ও
অঞ্জলি কান্না করতে করতে এবার আরও বলতে থাকে, তুমিও ওদের মতোই বিনয়, কোনো পার্থক্য নেই তোমাদের মধ্যে। আমি ভেবেছিলাম অ্যাটলিস্ট তুমি আমাকে বুঝতে পারবে। এই বলে সে বিনয়ের সাথে ব্রেক আপ করে এবং সেখান থেকে চলে যায়। অপরদিকে দেখা যায় মদন হরিকে ফোন করেছে। ওই যে হরি বলে গিয়েছিল রাতের বেলা ডিরেক্টরের সাথে তারা দুজনে মিলে টুলের বিষয়টা নিয়ে আলাপ করতে যাবে। মূলত এর জন্যই মদন তাকে ফোন করেছে, কিন্তু হরি তখন আরেকজন পরিচালকের সাথে ব্যস্ত ছিল, তাই সে মদনের ফোনটা কেটে দেয়। এরপর আমরা জানতে পারি হরি আসলে এই ইউরোপ ট্যুরের প্ল্যানটা নিয়ে একটা গেম খেলছিল। সে আসলে মদনকে মিথ্যে বলেছিল এই ট্যুরের বিষয়ে। হরি যখন নতুন নতুন ইন্ডাস্ট্রিতে কাজ করতে এসেছিল তখন সে কাজের জন্য অনেক মরিয়া হয়ে থাকতো। একদিন মদন তাকে ফোন দিয়ে বলেছিল, একজন ডিরেক্টর তোমাকে সাইন করাতে চায় একটা কাজের জন্য, তুমি জলদি আমার বাড়িতে চলে আসো। সেদিন হরি অনেক আনন্দিত হয়ে মদনের বাড়িতে যায়, কিন্তু তখনই সে সেখানে গিয়ে জানতে পারে মদন আসলে তার বন্ধুদের সাথে বাজি ধরেছিল আর বলেছিল একজন অ্যাক্টরকে সে বাড়িতে আনিয়ে ছাড়বে। এই বাজিতে জেতার জন্যই সে মিথ্যে বলেছিল হরিকে এবং তাকে ডেকে নিয়েছিল তার বাড়িতে। হরি সেদিন এই প্রতারণায় অনেক কষ্ট পেয়েছিল আর আজকে সেটারই রিভেঞ্জ নিয়েছিল সে মদনের উপর। মানে ইউরোপ ট্যুরের পুরো ব্যাপারটাই ছিল মিথ্যে। তো দেখা যায় কিছুক্ষণ পর মদন আবারও কল করে হরিকে। এবার হরি তার ফোন ধরে এবং তাকে এই সব সত্য কথাগুলো বলে দেয়। সে যারা ইউরোপ ট্যুরের ব্যাপারটা সে বানিয়ে বলেছে এবং তাকে বোকা বানিয়েছে। এ কথা শুনে মদন আর সবাই একদম শকড হয়ে যায়। তাদের চিন্তাধারা আবারও পরিবর্তিত হয় এবং তারা ভাবতে থাকে লোভের বশীভূত হয়ে বেচারি অঞ্জলির বিরুদ্ধে তারা চলে গিয়েছে। কাজটা কি তারা ঠিক করেছে? এরপর ঘটনা প্রবাহ কয়েক মাস সামনে চলে আসে। অঞ্জলি এখন আর ওই গ্রুপের সাথে কাজ করে না। সে অন্য একটা ড্রামা গ্রুপে জয়েন করেছে এবং এখানেও সে লিড রোল প্লে করছে। একদিন তার একটা বড় শোয়ের অ্যারেঞ্জমেন্ট ছিল আর শোয়ের কাহিনীটাও অঞ্জলি নিজেই ডিসাইড করেছিল। শোর প্রথম থিম ছিল সমাজের মেয়েদেরকে তুচ্ছ করে দেখা। সেদিন রাতের শোতে অঞ্জলি তার সাথে ঘটা সেই রিসোর্টের রাতের দৃশ্যটাই ফুটিয়ে তোলার চেষ্টা করেছিল। অঞ্জলির এই শোটা বিনয় এবং তার ড্রামা গ্রুপের সবাই দেখতে এসেছিল আর তারাও এই শোটা দেখে বুঝতে পারে অনেক বড় ভুল হয়ে গিয়েছে। স্বার্থপরের মতো নিজেদেরটাই তারা ভেবেছে সবসময়। একটা অসহায় মেয়ে যে কতটা হ্যারাসমেন্টের শিকার হয়েছিল এটাকে তারা তখন গুরুত্বই দেয়নি, খুবই নগণ্য হিসেবে দেখেছিল তারা। এমনকি তার বয়ফ্রেন্ড বিনয় অঞ্জলিকে বুঝতে পারেনি। আর এভাবেই একটা প্রশ্নের উত্তরকে অসমাপ্ত রেখে মুভির গল্পের সমাপ্তি ঘটে। বন্ধুরা এতক্ষণ যা দেখলেন বা শুনলেন তাতে স্বাভাবিকভাবেই এটাকে অতি সাধারণ গল্প বললেই মনে হবে, কিন্তু যারা একটু ভেতরে ঢুকে গল্পটা বোঝার চেষ্টা করেছেন তারা বুঝতে পেরেছেন এখানে একটা স্ট্রং মেসেজ লুকিয়ে রয়েছে। তবে এই গল্পটা এক্সপ্লেন করার একটা ভিন্ন কারণ ছিল আমার। আমরা সবসময় মাথা নষ্ট টাইপের মুভি খুঁজি, কিন্তু সাধারণ গল্পগুলো মাথা নষ্টের ভিড়ে হারিয়ে যায়। সেই রাতে কে অঞ্জলির সাথে খারাপ আচরণ করেছিল তা দেখানো হয়নি এই মুভিতে, যা পুরোপুরি দর্শকদের উপরে ছেড়ে দেওয়া হয়েছে। তাই কমেন্টে লিখে আপনারা কে ছিল সেই লোকটা সেটা জানাতে পারেন। আসল কালপিটকে খুঁজে বের করা বা তাকে দেখানো এই মুভির উদ্দেশ্য ছিল না। এই মুভিতে দেখানো হয়েছে একটা সাধারণ মেয়ের গল্প, যার সাথে ঘটা অন্যায়কে সমাজের কিছু মানুষ একদমই এড়িয়ে গিয়েছিল। ভারতে আসলে মেয়েদের উপর সেক্সুয়াল হ্যারাসমেন্টের হাজারো ঘটনা প্রতিদিন ঘটে, কিন্তু কেউ এতে মনোযোগ দেয় না। আর এ কারণেই একটা সোশ্যাল মেসেজের উপর ভিত্তি করে এই মুভিটা বানানো হয়েছিল, যা একদম সাদামাটা প্রেজেন্টেশনের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। আশা করি পুরো গল্পটা থেকে আপনারা কিছু অন্তত শিখতে পেরেছেন। তো সবাই ভালো থাকবেন। ফিরছি অন্য কোনো একদিন নতুন কোনো একটা মুভির এক্সপ্লেইন নিয়ে। ধন্যবাদ সবাইকে।